Assalamu alaikum. Welcome to the National University online class during this pandemic. I feel proud to be the part of this National University online video class lecture as a resource person. Please maintain the health rules. I am MHT Sabina Yasmin, lecturer Rajshahi Government Women's College, Rajshahi. I will discuss about Islamic Christian culture, BA Honors 4th year, course code 241605. Name of course, Development of Muslim Art and Painting, lecture number 9. Title of the lecture, Jahangir, Decline of Mughal Court Painting. সুপ্রিয় শিক্ষার্থী, সিলেবাস অনুযায়ী আজকে আমাদের আলোচ্য বিষয় সম্রাট জাহাঙ্গীরের সময় চিত্রকলা, মুঘল প্রতিকৃতি চিত্রের যে আঞ্চলিক পাঠশালা। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা গত ক্লাসে সম্রাট হুমায়ুন এবং সম্রাট আকবরের সময়ে চিত্রকলার যে সূচনা হয়েছিল সেটা আলোচনা করেছি। আজকে মুঘল চিত্রকলায় সম্রাট জাহাঙ্গীরের অবদান সম্পর্কে আলোচনা করব। 1605 খ্রিস্টাব্দে সম্রাট আকবরের মৃত্যুর পর সম্রাট জাহাঙ্গীর যখন মুঘল সাম্রাজ্যের সিংহাসনে আরোহণ করেন, তখন তিনি উত্তরাধিকার সূত্রে মুঘল চিত্রকলারও স্বত্ব অধিকার লাভ করেন। কিন্তু সম্রাট জাহাঙ্গীর যুবরাজ থাকা অবস্থায় তিনি চিত্রকলার প্রতি খুবই যত্নশীল ছিলেন এবং নিজেও একজন অভিজ্ঞ চিত্রকর ছিলেন। তার প্রমাণ তিনি বিভিন্ন চিত্রকর্মের মাধ্যমে পাওয়া যায়। সম্রাট জাহাঙ্গীরের সময় মুঘল চিত্রকলার চরম উৎকর্ষ সাধিত হয়। যদিও সম্রাট আকবরের সময় অনেকগুলো পাণ্ডুলিপি চিত্রায়িত হয়েছিল এবং স্থায়ীভাবে বেতনভুক্ত অনেক চিত্রকর তাদের চিত্রকর্ম অঙ্কন করেছিলেন, কিন্তু সম্রাট জাহাঙ্গীরের সময় মুঘল সাম্রাজ্যের স্বতন্ত্র চিত্রকলার উদ্ভব ঘটে। ফলে মুঘল চিত্রকলার চরম উৎকর্ষ সাধিত হয়। সেজন্য ব্রাউন বলেছিলেন, আকবর laid the egg and জাহাঙ্গীর hatched it। তাহলে বোঝা যাচ্ছে যে হুমায়ুনের মাধ্যমে পারস্য রীতি কৌশলের অবলম্বন করে যে মুঘল চিত্রকলার সূচনা হয়েছিল, আকবরের সময় তা চর্চা হয়েছে, কিন্তু এর চরম উৎকর্ষ সাধিত হয়েছে মূলত সম্রাট জাহাঙ্গীরের পৃষ্ঠপোষকতায় এবং আন্তরিক ব্যবহারের ফলেই। বিষয়বস্তু নির্ধারণ। সম্রাট জাহাঙ্গীর বাস্তবধর্মী এবং চাক্ষুষ ঘটনাকে কেন্দ্র করে জীবন্ত চিত্রকর্ম অঙ্কনের প্রতি তাগিদ দিয়েছেন এবং উৎসাহিত করেছেন। চিত্রকরগণও তার বাস্তব ঘটনার পরিপ্রেক্ষিতে তারা চিত্রকর্ম অঙ্কন করেছেন এবং মুঘল সাম্রাজ্যের চিত্রকলাকে সমৃদ্ধ করেছিলেন। সম্রাট জাহাঙ্গীরের তুজুকি জাহাঙ্গীরি নামক যে গ্রন্থের রয়েছে, সেই গ্রন্থের সম্রাট জাহাঙ্গীরের জীবনের প্রতিটি ঘটনাকে কেন্দ্র করেই এটি রচিত এবং এই পাণ্ডুলিপির অনুকরণে চিত্রকর্মগুলো চিত্রায়িত হয়েছে। ফলে মুঘল চিত্রকলা বাস্তব কেন্দ্রিক এবং চাক্ষুষ ঘটনাকে কেন্দ্র করে নির্ধারণ করা হয়েছে এবং সম্রাট জাহাঙ্গীর বিষয়বস্তু নির্ধারণ করেছেন প্রতিকৃতি অঙ্কনে, ফুল, ফল, লতাপাতা এবং বিভিন্ন সম্রাট, সম্রাজ্ঞী, আমির, ওমরা, সভাসদবৃন্দের প্রতিকৃতি অঙ্কনে উৎসাহিত করেছেন। চিত্রকলা সম্পর্কে ধারণা।
সম্রাট জাহাঙ্গীর চিত্রকলা সম্পর্কে এত অভিজ্ঞ এবং জ্ঞান লাভ করেছিলেন যে তিনি কোনো চিত্রকর্মে শুধুমাত্র চোখ এবং ভ্রু দেখেই বলে দিতে পারতেন এটি কোন চিত্রকরের চিত্রকর্ম। শুধু তাই নয়, তিনি চিত্রকর্মের নামও বলে দিতে পারতেন। তাহলে এই ঘটনা থেকে বোঝাই যায় যে সম্রাট জাহাঙ্গীর কত বড় অভিজ্ঞ একজন চিত্রকর ছিলেন। জাহাঙ্গীরের চিত্রশালার চিত্রকর বিন্দু। আমরা দেখেছি সম্রাট আকবর এবং হুমায়ুনের সময় পারস্য থেকে আগত মীর সৈয়দ আলী এবং খাজা আব্দুস সামাদ মুঘল চিত্রকলার সূচনা করলেও জাহাঙ্গীরের সময় অনেক চিত্রকর যারা ভারতীয় তারাও কাজ করার সুযোগ পায় এবং অংশগ্রহণ করেন। তার সময় চিত্রকরদের মধ্যে খাজা আব্দুস সামাদ, মীর সৈয়দ আলী, মনোহর, গোবর্ধন, ওস্তাদ হুসাইন, ওস্তাদ মনসুর, আবুল হোসেন প্রমুখ উল্লেখযোগ্য। সম্রাট জাহাঙ্গীরের সময় যে সমস্ত চিত্রকর্ম অঙ্কন করা হয়েছিল সেগুলোকে বর্ণনার সুবিধার্থে বা আলোচনার সুবিধার্থে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি। একটি পাণ্ডুলিপি চিত্রাবলী বা মিনিয়েচার। পাণ্ডুলিপি চিত্রাবলী বা মিনিয়েচার হচ্ছে খামসা এবং তুজুকি জাহাঙ্গীরি পাণ্ডুলিপি জাহাঙ্গীরের সময় চিত্রায়ন করা হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে পোর্ট্রেট বা প্রতিকৃতি অঙ্কন। সম্রাট জাহাঙ্গীর ধর্মীয় অনুশাসন তোয়াক্কা না করে তিনি প্রতিকৃতি বা পোর্ট্রেট অঙ্কনের প্রতি উৎসাহিত করেছেন এবং চিত্রকরদের নির্দেশ দিয়েছেন। তিনি তার নির্দেশে চিত্রকরগণ সম্রাট, সম্রাজ্ঞী, আমির, ওমরা, সভাসদবৃন্দ এবং সাম্রাজ্যের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের তিনি চিত্র অঙ্কন করেছিলেন। তার চিত্রকর্মের মধ্যে ছিল মুঘল সম্রাট এবং সভাসদদের প্রতিকৃতি, জীবজন্তু ও পশু পাখির প্রতিকৃতি। তৃতীয়ত হচ্ছে ফুল, লতাপাতা ও প্রকৃতির চিত্রাবলী। যদিও ইসলামে ফুল, লতাপাতা ও প্রকৃতির চিত্রাবলী অঙ্কনের কোনো নিষেধাজ্ঞা নেই, সেহেতু ফুল, লতাপাতা এবং প্রতিকৃতির চিত্রাবলীও তখন অঙ্কিত হয়েছিল। এরপর আসি আমরা সম্রাট জাহাঙ্গীরের সময় যে সমস্ত পাণ্ডুলিপি চিত্রায়িত হয়েছিল বা মিনিয়েচার চিত্রায়িত হয়েছিল সেগুলো এক এক করে আলোচনা করব। প্রথমে আসি খামসা, যেটি 1650 খ্রিস্টাব্দে চিত্রিত হয় এবং ডায়সন পেরিন এটি সংগ্রহ করেন। এর অনুলিপি প্রস্তুত করেন আব্দুর রহিম এবং চিত্রায়ন করেন দাওলত। এই চিত্রকর্মে দেখা যাচ্ছে যে চিত্রের নিচে আলখেল্লা এবং পাগড়ি পরিহিত একজন ব্যক্তিকে, যিনি হচ্ছেন আব্দুর রহিম, এবং দৃশ্যপট যিনি প্যাভিলিয়নে নকশা এবং কুলিঙ্গ করেছেন তাকে দেখা যাচ্ছে। অপরদিকে পৃষ্ঠার অন্যদিকে যিনি বামে চিত্রাঙ্কন করছেন তিনি হচ্ছেন দাওলত। এর নকশা এবং কুলিঙ্গ ছিল পারস্যিক এবং পোশাক আশাক পরিবেশ সেটা ছিল রীতিকৌশল হচ্ছে ভারতীয়, অর্থাৎ মুঘল সাম্রাজ্যের নিজস্ব ও স্বকীয় রীতি। এরপর আসি তুজুকি জাহাঙ্গীরি। তুজুকি জাহাঙ্গীরির মূলত 1606 থেকে 1623 খ্রিস্টাব্দের মধ্যে চিত্রিত হয়। এখানে অনেকগুলো চিত্র অঙ্কন করা হয় বা পাণ্ডুলিপি চিত্রায়ন করা হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি চিত্রায়ন সম্পর্কে আমরা আলোচনা করব। প্রথমে তুজুকি জাহাঙ্গীরি, এটি রামপুর স্টেট লাইব্রেরিতে সংরক্ষিত আছে। জাহাঙ্গীরের এই শিল্পীদের শৈল্পিক স্বাধীনতা থাকায় তুজুকি জাহাঙ্গীরি তারা পাণ্ডুলিপি আকারে চিত্রায়ন করেছেন। সম্রাটের ব্যক্তিগত ও শিল্প অনুভূতির ছাপ এই চিত্রকর্মগুলোতে দেখা যায়। এখানে বাস্তবধর্মী চিত্র অঙ্কনের নির্দেশ দিয়েছিলেন, ফলে তুজুকি জাহাঙ্গীরের ঘটনাবলী এখানে বাস্তব আকারে তুলে ধরা হয়েছে। প্রথম চিত্রটি ছিল দরবার মিছিল, যেটি 1605 খ্রিস্টাব্দে মনোহর চিত্রায়ন করেছেন এবং এটি রামপুর স্টেট লাইব্রেরিতে সংরক্ষিত আছে। এই চিত্রে
সারিবদ্ধ মূল্যবান আবরণে আচ্ছাদিত হাতি দেখা যাবে যারা ঘণ্টাধ্বনি করছে, জাহাঙ্গীরকে কুর্নিশ করছে। এতে এই হস্তি বাহিনীর কে নেতৃত্ব দিচ্ছে দুটি অগ্রগামী হস্তি, যার নকশা আমরা এই পাশের স্ক্রিনে যে চিত্র রয়েছে সেখানেও দেখতে পাচ্ছি, এবং সূর্য এবং সিংহের নকশা রয়েছে যেটি পারস্য রীতি, এবং যান্ত্রিক ও ড্রাগনের যে নকশা দেখা যাচ্ছে সেটি হচ্ছে দূর্পাচ্য অর্থাৎ চীনা রীতি, এবং হস্তিযুধকে এখানে বলা হচ্ছে নিশানিকা হাতি অর্থাৎ রাজকীয় পতাকাবাহী হাতি হিসেবে আখ্যায়িত করা হয়েছে, যারা দরবার মিছিলে এসে সম্রাট জাহাঙ্গীরকে কুর্নিশ জানাচ্ছে। এরপর আসি কাবুল থেকে প্রত্যাগমন। এই চিত্রকর্মটি 1607 খ্রিস্টাব্দে চিত্রিত হয় এবং এটি মনোহর চিত্রণ করেছেন। রামপুর স্টেট লাইব্রেরিতে এই চিত্রকর্মটি সংরক্ষণ করা হয়েছে। এখানে পার্বত্য অঞ্চলে যাবার সময় সম্রাট জাহাঙ্গীর তার কয়েকজন চিত্রকরকে সঙ্গে নিয়ে যান, এবং দেখা গেছে যে তিনি যখনই রাজধানীর বাহিরে গিয়েছেন বা কোনো শিকারে গিয়েছিলেন তখনই তার সঙ্গে ৩-৪ জন করে চিত্রকর থাকতো, এবং তারা চাক্ষুষ ঘটনা বা জীবন্ত কোনো ঘটনা দেখলে সম্রাট জাহাঙ্গীর তাদেরকে দেখার নির্দেশ দিতেন এবং সেই অনুযায়ী বাস্তব ঘটনাকে কেন্দ্র করে চিত্রকর্ম অঙ্কনের নির্দেশ দিতেন। সেই রকম একটি চিত্রকর্ম হচ্ছে এটি। তিনি পার্বত্য অঞ্চলে যাবার পথে একটি মাকড়সা এবং একটি সাপকে কলহরত অবস্থায় দেখেন, এবং এই ঘটনা দেখে তিনি মুগ্ধ হন। তখন চিত্রকরদের এটি দেখে সেটি অঙ্কনের নির্দেশ দিয়েছিলেন। পটভূমিতে প্রাকৃতিক যে দৃশ্যের অবতারণা করা হয়েছে তা সত্যিই খুবই মনোমুগ্ধকর। এই চিত্রকর্মে সুষমামণ্ডিত যে রঙের ব্যবহার সেটি পরিলক্ষিত হয়, এবং গভীরতা নির্দেশের জন্য এই চিত্রকর্মে নীল এবং খয়েরি রঙের ব্যবহার দেখা যায়। বিষয়বস্তু যেহেতু এটি বাস্তব, এটি চিত্রায়ন করেছিলেন যা খুবই আকর্ষণীয় এবং বিরল প্রকৃতির। এরপর আসি উদ্যান দৃশ্য। এই দৃশ্যকর্মটিও মনোহর অঙ্কন করেন এবং 1610 খ্রিস্টাব্দে অঙ্কিত হয়, যা রামপুর স্টেট লাইব্রেরিতে সংরক্ষণ করা হয়েছে। এখানে কার্পেট দ্বারা আচ্ছাদিত একটি ছাদ বিশিষ্ট আসনে এখানে সমাসীন ছিলেন সম্রাট জাহাঙ্গীর, এবং সামনে পিছনে এবং চারপাশে সভাসদ বিন্দু তাকে ঘিরেই একটি রাজনৈতিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলাপ আলোচনা করছিলেন। কামর খানের পুত্র কাউকাবকে শাস্তি প্রদানের জন্য এখানে আনা হয়েছিল, এবং দুই পাশে খরগোশের কান বিশিষ্ট একজন ব্যক্তি এবং ছাগলের শিং বিশিষ্ট একটি পোশাক পরিহিত অপর একটি ব্যক্তিকে দেখা যায়, এবং কামর খানকে মলিন মুখে সেখানে দাঁড়িয়ে থাকতে দেখা যায় এই চিত্রকর্মটিতে। এরপর আসি শাহজাদা খুররমের বিবাহ উৎসব, যেটি 1610 খ্রিস্টাব্দে চিত্রিত হয়েছে, এবং এটি ইন্ডিয়ান মিউজিয়ামে রক্ষিত আছে। দৃশ্য পরিকল্পনা এবং পরিবেশ যেটা ছিল সেটি মুঘল রীতিতে চিত্রিত হয়েছে। এই চিত্রের ওপর নহবত খান এবং বাদনাবাদক যারা ছিলেন, সিংহ যারা বাজান, ড্রাম যারা বাজান, তারা সবাই বাদ্যযন্ত্র বাজাচ্ছেন। এই চিত্রের ডান দিকে 5 জন ব্যক্তি যারা আমির ছিলেন, মধ্যখানে 5 জন ব্যক্তি যারা সঙ্গীত পরিবেশনের জন্য অপেক্ষা করছেন, এবং সুসজ্জিত হস্তিদার মিছিল এখানে সর্বাগ্রে দেখা যায়, এবং তাদেরকে নেতৃত্ব দানের জন্য আরেকজন যুবককে দেখা যায় সাদা পোশাকে। এই ছবিটি মূলত শাহজাদা খুররমের বিবাহ উৎসবের যে চিত্র সেটি তুলে ধরা হয়েছে। এরপর আসি মঈনুদ্দিন চিশতির মাজার জিয়ারত। এখানে এই চিত্রকর্মটি 1613 খ্রিস্টাব্দে চিত্রিত হয়েছে, যা মনোহর কর্তৃক চিত্রিত।
এবং এই চিত্রের একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে অভ্যন্তরীণ এবং বহির্দৃশ্য যেটি দেখানো হয়েছে, এই দুটি দৃশ্যের মধ্যে সমন্বয় সাধন করা হয়েছে। এখানে ধর্মীয় ভাবগাম্ভীর্য, পরিবেশ, পরিস্থিতি, মুখ অবয়ব চিত্রকর খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। চিত্রকরের বলিষ্ঠ তুলির এবং রঙের প্রয়োগ এখানে বৈচিত্র্যময় হয়েছিল। আর পটভূমি সৃষ্টিতেও যে দক্ষতা প্রকাশ করা হয়েছে সেটি সত্যিই অতুলনীয়। এই চিত্রকর্মের মধ্যে মঈনুদ্দিন চিশতির মাজারের যে স্থাপত্যিক বৈশিষ্ট্য এবং প্রাকৃতিক দৃশ্য সেটিও অঙ্কিত হয়েছে। এখানে একটি চিত্রকর্ম দেখা যাচ্ছে যেখানে কাবুল হতে প্রত্যাগমনের পর সম্রাট জাহাঙ্গীর ঝোপড়ায় যখন বসেছিলেন, তার সভাসদবৃন্দ তার জন্য অপেক্ষা করছিলেন এবং তাকে কুর্নিশ জানাতে এসেছেন, অভিনন্দন এবং জানানোর জন্য এখানে এসেছিলেন। সে চিত্রকর্মটিও তুজুকি জাহাঙ্গীরের একটি বিষয়বস্তু যা এখানে তুলে ধরা হয়েছে। গোলাপপাশি 1416 খ্রিস্টাব্দে এটি 1614 খ্রিস্টাব্দে এটি চিত্রিত হয়েছে এবং এখানে গোবর্ধন এই চিত্রকর্মটি চিত্রায়ন করেছেন, যেখানে গোলাপ পানি বর্ষণের একটি দৃশ্য দেখা যাচ্ছে। সিংহাসনে তাকিয়া হেলান দিয়ে সম্রাট জাহাঙ্গীরকে দেখা যাচ্ছে এবং সোনালী হ্যালোর ব্যবহার এখানে রয়েছে। প্রথম শাহ আব্বাসের সঙ্গে খান আলম, এই দৃশ্যটি 1618 থেকে 19 খ্রিস্টাব্দের মধ্যে চিত্রিত হয়েছে বলে ধারণা করা হয়। এই চিত্রে উপরের দিকে এক ঝাঁক হাঁসকে দেখা যাবে এবং বামে ইউরোপীয় পোশাকে তিনজন ব্যক্তির প্রতিকৃতি অঙ্কন করা হয়েছে। নিচে দুইজন ভৃত্যকে রোস্ট বা মাংস রোস্ট করতে দেখা যাচ্ছে এবং পিছনে ভারতীয় পোশাকে দুজন ব্যক্তি, তার মধ্যে একজন ভৃত্য তিনি ক্ষুদ্রাকৃতির একটি হোঁকা নিয়ে অপেক্ষায় রয়েছেন। অপরদিকে ডানে ইউরোপীয় পোশাকে একজন ব্যক্তিকে দেখা যাবে। এরপরে আসি খান আলমের প্রত্যাগমনে দরবার অনুষ্ঠান। খান আলমের প্রত্যাগমন অনুষ্ঠান যেটি 1619 খ্রিস্টাব্দে চিত্রিত হয় এবং এটি প্রধান আকর্ষণ হচ্ছে ভারতীয় পরিবেশ। এই চিত্রকর্মটিতে ভারতীয় এবং পারসিক দুই রীতিরই প্রয়োগ করা হয়েছে। এরপর আসি শাহজাদা খুররমের সঙ্গে জাহাঙ্গীরের সাক্ষাৎকার 1617 খ্রিস্টাব্দে এটি চিত্রিত হয়েছে। এই চিত্রে মূলত সম্রাট জাহাঙ্গীরের সাথে সম্রাট শাহজাদা খুররম দাক্ষিণাত্য যুদ্ধের যাবার সময় যে চিত্র সেটি তুলে ধরা হয়েছে। এরপর আসি আগ্রার দেওয়ানি খাসের দরবার দৃশ্য এবং 1620 খ্রিস্টাব্দে এটি চিত্রিত হয়। সবচেয়ে আকর্ষণীয় এবং জাঁকজমকপূর্ণ দরবার হচ্ছে এই দেওয়ানি খাস। এইখানে এর দৃশ্য অঙ্কন করা হয়েছে, বাস্তবধর্মী প্রকাশভঙ্গি রয়েছে এই চিত্রে। এখানে মোট 67টি মিনিয়েচার বা প্রতিকৃতি রয়েছে ভারতীয় রীতিতে। এখানে ঝোকরা বেলকনিতে সম্রাটকে দেখা যাবে আর সম্মুখে খুররম এবং শাহ সুজা অবস্থান করছে। এই চিত্রটি তুলে ধরা হয়েছে। এখানে একটি চিত্রকর্ম দেখানো হয়েছে যা তুজুকি জাহাঙ্গীরেরই একটি ঘটনা। সেটি হচ্ছে সম্রাট জাহাঙ্গীর তাকিয়া হেলান দিয়ে বসে আছেন, একজন দরবেশ তার সঙ্গে দেখা করতে এসেছেন এবং তার সঙ্গে কথোপকথনে রয়েছে। তিনি যে আসনে বসে আছেন তার কারুকার্য এবং স্থাপত্যিক রীতি এখানে তুলে ধরা হয়েছে এবং সভাসদ বিন্দু এখানে উপস্থিত আছেন সেটিও তুলে ধরা হয়েছে। এটিও তুজুকি জাহাঙ্গীরের একটি ঘটনা।
দরবেশের সঙ্গে জাহাঙ্গীরের কথোপকথনের এই দৃশ্যটিও খুবই মনোমুগ্ধকর। জাহাঙ্গীর এবং শাহজাদা খুররমের যে আলিঙ্গন, এটি 1622 খ্রিস্টাব্দে চিত্রিত হয়েছে। এখানে ঝোকরা এবং স্থাপত্যিক বৈশিষ্ট্য, সারিবদ্ধ খিলান এবং হস্তি বাহিনী অঙ্কিত হয় এবং বাস্তবধর্মী চিত্র এখানে দেখা হয়েছে। জীবন্ত প্রতিকৃতির কেস এখানে দেখানো হয়েছে। মৃগেয়ার দৃশ্য এবং সিংহবধ 1623 খ্রিস্টাব্দে এই চিত্রকর্মটি চিত্রিত হয়েছে। এখানে হস্তির ওপর সম্রাট বন্দুক নিয়ে সিংহবধ করছেন, সেই দৃশ্যটি এখানে তুলে ধরা হয়েছে। আমরা স্ক্রিনে একটি ছবি দেখতে পাচ্ছি যেখানে সম্রাট জাহাঙ্গীর শাহজাদা খুররমকে আলিঙ্গনরত অবস্থায় রয়েছে। এখানে স্থাপত্যিক হিসেবে এখানে স্থাপত্যিক রীতিকৌশল তুলে ধরা হয়েছে, ভারতীয় পোশাক তুলে ধরা হয়েছে এবং ভারতের যে পাগড়ি সেটিও তুলে ধরা হয়েছে। এই চিত্রকর্মটিও সম্রাট জাহাঙ্গীরের তুজুকি জাহাঙ্গীরের একটি ঘটনা। সম্রাট জাহাঙ্গীর এবং সম্রাট শাহজাহানের এই আলিঙ্গনের দৃশ্যটা খুবই সুন্দর। এরপর আসি সম্রাট জাহাঙ্গীরের সময় যে জিনিসটি সবচেয়ে বেশি চিত্রিত হয়েছে সেটি হচ্ছে পোর্ট্রেট অথবা প্রতিকৃতি অঙ্কন। পোর্ট্রেট বা প্রতিকৃতি অঙ্কনের জন্য যে বিখ্যাত চিত্রকরগণ চর্চা করেছেন তারা হচ্ছেন আবুল হাসান, ফারুক বেগ, চেতরমন, মনোহর, গোবর্ধন, হাশেম, ওস্তাদ মনসুর এবং মিসকিনা। মুঘল শাসক সম্রাট জাহাঙ্গীরের সময় প্রথমেই দেখা যাক তার নির্দেশে মুঘল রাজপুরুষ এবং সভাসদদের প্রতিকৃতি অঙ্কনের নির্দেশ দিয়েছিলেন। স্ক্রিনে আমরা কয়েকটি প্রতিকৃতি দেখতে পাচ্ছি। তার নির্দেশে মূলত এই প্রতিকৃতিগুলো অঙ্কন করা হয়েছে। এখানে সম্রাট জাহাঙ্গীরের প্রতিকৃতি, এটি সম্রাট শাহজাহানের প্রতিকৃতি এবং এটি হচ্ছে সঙ্গীতের জাদুকর তানসেনের প্রতিকৃতি অঙ্কন করা হয়েছে। ধর্মীয় নিষেধাজ্ঞা বা তোয়াক্কা না করে সম্রাট জাহাঙ্গীরের পৃষ্ঠপোষকতায় এবং নির্দেশে চিত্রকরগণ এসব চিত্রকর্ম চিত্রায়িত করেছেন। এরপর আসি মহিলাদের প্রতিকৃতি। যদিও মুঘল শাসনামলে মহিলাদের হেরেমের বাহিরে আসা নিষিদ্ধ ছিল এবং তাদেরকে দেখে চিত্রাঙ্কন করা সত্যিই দুরূহ ব্যাপার, তথাপিও সম্রাট জাহাঙ্গীরের সময় তার প্রিয়তমা পত্নী নূরজাহান হেরেমের বাইরে আসতেন, মহিলাদের সঙ্গে পোলো খেলতেন, ঘোড়া চালানো, অশ্ব চালানো তিনি শিখেছিলেন। ফলে সম্রাট জাহাঙ্গীরের নির্দেশনা কয়েকজন মহিলাদের প্রতিকৃতি অঙ্কন করা হয়েছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য এটি একটি প্রতিকৃতি এবং এটি একটি প্রতিকৃতি। এটি হচ্ছে সম্রাট জাহাঙ্গীরের পত্নী নূরজাহান, এটি হচ্ছে শাহজাদা দারার গুলশাফা নামক একজন উপপত্নীর প্রতিকৃতি, এটি হচ্ছে কথক নৃত্যরত দুজন নর্তকীর চিত্র এখানে চিত্রায়িত হয়েছে। এখানে এই ছবিতে ভারতীয় যে অলংকার ব্যবহার এবং ওড়নার যে ব্যবহার সেখানে দেখানো হয়েছে। এই চিত্রের মাধ্যমে মেহেদি, রাঙা পা, চুলি, ঘাগরা এবং ওড়নার ব্যবহার এগুলো তুলে ধরা হয়েছে এবং প্রাকৃতিক দৃশ্য তুলে ধরা হয়েছে। এখানে কথক নৃত্যরত দুজন নর্তকীর যে চিত্র দেখানো হয়েছে, এখানে আলতা, মেহেদি এবং তাম্বুল পাতার রঙে রঞ্জিত ঠোঁট, ওড়নার ব্যবহার, চলি, পায়জামা এবং ঘাগরার ব্যবহার এখানে দেখানো হয়েছে এবং চিত্রে প্রাকৃতিক দৃশ্যেরও অবতারণা করা হয়েছে, যা সত্যি মনোমুগ্ধকর। এরপর আসি সম্রাট জাহাঙ্গীরের সময় জীবজন্তু ও পশু পাখির
প্রতিকৃতি অঙ্কন। আমরা জানি প্রকৃতি প্রেমিক সম্রাট জাহাঙ্গীর তিনি প্রাণী বিশেষজ্ঞ ছিলেন অনেকটা। তিনি প্রাণীদেরকে খুব ভালোবাসতেন। তাকে প্রাণীতত্ত্ববিদ হিসেবেও দেখা যায়। তিনি জীবজন্তুর প্রতি তার অসাধারণ মমত্ববোধ থেকে জীবজন্তু এবং পশু পাখির প্রতিকৃতি অঙ্কনের নির্দেশ দেন এবং চিত্রকর প্রতিকৃতি অঙ্কনের যে সৌন্দর্যবোধ এবং মননশীলতার যে পরিচয় দেন তা সত্যিই বিরল। সম্রাট জাহাঙ্গীরের সময় বিভিন্ন জায়গা থেকে জীবজন্তু এবং পশু পাখি পাখিগুলো সংগ্রহ করে তার প্রতিকৃতি অঙ্কনের নির্দেশ দেওয়া হয়েছিল। যেমন পর্তুগিজদের অধিকৃত গয়া থেকে অনেক জীবজন্তু এবং পশু পাখি সম্রাট জাহাঙ্গীর এনেছিলেন এবং তার নির্দেশে সেগুলো আনা হয় এবং সংগ্রহ করে তার প্রতিকৃতি অঙ্কন করা হয়েছিল। সম্রাট জাহাঙ্গীর মোকাররব খানকে এই পর্তুগিজ অধিকৃত গয়ায় প্রেরণ করেছিলেন এবং তার মাধ্যমে দুর্লভ জীবজন্তু সংগ্রহ করেছিলেন এবং তাদের প্রতিকৃতি অঙ্কন করেছিলেন। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে তুর্কি মোরগ। এখানে কয়েকটি প্রতিকৃতি দেখানো হয়েছে যা তখনকার সময়ে দুর্লভ জীবজন্তু ছিল। যেমন এখানে জেব্রা, এটি মনসুর কর্তৃক চিত্রায়িত। তুর্কি মোরগ, যেটি এর বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এই তুর্কি মোরগের আচার আচরণের উপরই নির্ভর করে এই গলার যে রংটা সেটি। এখানে দ্রুত রং পরিবর্তন হয়। এই দ্রুত পরিবর্তনশীল রং হিসেবে লালকে তিনি বেছে নিয়েছেন এবং লাল রংটি করেছেন। এটিও মনসুর কর্তৃক চিত্রায়িত। এপাশে দুর্লভ কয়েকটি পাখি চিত্র দেখা যাচ্ছে যেটি ওস্তাদ মনসুর কর্তৃক চিত্রায়িত। এখানে দুর্লভ পাখিদের চিত্রগুলোকে বাস্তবধর্মী এবং জীবন্ত করে তুলে ধরা হয়েছে। সেজন্য সম্রাট জাহাঙ্গীর মনসুরকে নাদির আল আসর বা যুগের বিস্ময় বলে উপাধি দিয়েছিলেন। কারণ সমসাময়িক সময়ে তার মতো করে এত প্রতিকৃতি অঙ্কনের দক্ষতা অর্জন করতে কেউ সক্ষম হননি বা তাকে অতিক্রম করতে পারেননি। এরপর আসি, সম্রাট জাহাঙ্গীরের সময় আরেকটি বিষয় চিত্রায়িত হয়েছিল, সেটি হচ্ছে ফুল, লতাপাতা ও প্রকৃতির চিত্রাবলী। তিনি কাশ্মীরে ভ্রমণে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে কাশ্মীরে যে স্থানীয় ফুল ছিল তার প্রতি তিনি আকৃষ্ট হন এবং ওস্তাদ মনসুরকে তিনি সেই ফুল, লতাপাতা এবং প্রাকৃতিক চিত্রাবলী চিত্রায়নের নির্দেশ দিয়েছিলেন। ওস্তাদ মনসুর একাই প্রায় শতাধিক মুকুল বিশিষ্ট এবং পুষ্পিত লাল লিলি বা টিউলিপ অঙ্কন করেছিলেন, যেগুলো লাল সবুজ বর্ডারে দেওয়া হয়েছিল এবং ডানে বামে সোনালী রং ব্যবহার করা হয়েছিল। এখানে স্ক্রিনে কয়েকটি সে সময়ের চিত্রাবলী, ফুলের চিত্রাবলী তুলে ধরা হয়েছে এবং প্রাকৃতিক চিত্রাবলী তুলে ধরা হয়েছে। এখানে এই চিত্রের মাধ্যমে দেখা যাচ্ছে যে সম্রাট জাহাঙ্গীরের সময় টিউলিপ, ফুটন্ত টিউলিপ এবং মুকুল সহ যেটি দেখানো হয়েছে, সেখানে আরেকটি বিষয় তুলে ধরা হয়েছে, সেটি হচ্ছে প্রজাপতি ফুলের গন্ধে মোহিত হয়ে তার উপর এসে পড়ছে এবং পাখি নীল টিউলিপ ফুলের উপর এসে পড়ছে, সেটিও তুলে ধরা হয়েছে এবং প্রজাপতি এবং ভ্রমর মৌমাছি উঠছে সেটিও তুলে ধরা হয়েছে। এই কাশ্মীরি যে ফুল সেগুলো ওস্তাদ মনসুর কর্তৃক চিত্রায়িত হয়। এখানে একটি প্রাকৃতিক দৃশ্যের অবতারণা করা হয়েছে যাকে বলা হয় টানার বৃক্ষ। এই বৃক্ষের ওপর আমরা একটু ভালো করে লক্ষ্য করলে দেখবো এখানে অনেকগুলো কাঠবিড়ালি দৌড়াদৌড়ি করছে এবং একজন ব্যক্তিকে তাড়া করতে দেখা যাচ্ছে এবং পিছনে যে স্পঞ্জের মতো পাহাড়ের যে পাথর সেগুলো দেখা যাচ্ছে। এখানে হরিণ নির্বিঘ্নে চলাফেরা করছে, সে দৃশ্যটিও দেখা যাচ্ছে। এই
প্রাকৃতিক দৃশ্যটি অঙ্কন করেছেন আবুল হাসান, যার মাধ্যমে সম্রাট জাহাঙ্গীরের প্রকৃতি প্রেমকে তুলে ধরা হয়েছে। প্রকৃতির প্রতি যে ভালোবাসা সম্রাট জাহাঙ্গীর তার চিত্রকর্মের মাধ্যমেও ফুটিয়ে তুলেছেন। সম্রাট জাহাঙ্গীরের আমলে মুঘল চিত্রকলার যে উৎকর্ষ সাধন হয়েছিল, কিন্তু কেন? কারণ সম্রাট জাহাঙ্গীর যুবরাজ হিসেবে চিত্রকলার সংস্পর্শে থাকা। মুঘল চিত্রকলার সম্রাট আকবরের সময় যখন 50 থেকে 100 জন চিত্রকর বেতনভুক্ত, তারা সবসময় সেই ফতেপুর সিক্রি চিত্রকলায় পাণ্ডুলিপি চিত্রায়ন করেছেন। সেখানেই যুবরাজ জাহাঙ্গীরের হাতেখড়ি হয় এবং তিনি সেখান থেকে চিত্রকলার প্রতি আকৃষ্ট হন এবং নিজেও অনেক চিত্র অঙ্কন করেছিলেন। ফলে চিত্রকলার উৎকর্ষ সাধনে তার আন্তরিকতার কোনো অভাব ছিল না। এরপর আসি উত্তরাধিকার সূত্রে চিত্রশালার স্বত্বলাভ। তিনি উত্তরাধিকার সূত্রে সম্রাট আকবরের পর ফতেপুর সিক্রির যে চিত্রশালা ছিল সেটি স্বত্বাধিকার লাভ করেন এবং তার উৎকর্ষ সাধনে তিনি সহায়তা করেন এবং পৃষ্ঠপোষকতা দান করেন। জাহাঙ্গীরের স্বয়ং তত্ত্বাবধান। এর আগে আমরা দেখেছি ফতেপুর সিক্রিতে যে চিত্রশালা ছিল তার পরিচালক ছিলেন মীর সৈয়দ আলী ও খাজা আব্দুস সামাদ। এখানে সম্রাট জাহাঙ্গীর স্বয়ং এর তত্ত্বাবধানের দায়িত্ব নেন এবং তারই নির্দেশে, তারই পৃষ্ঠপোষকতায় এবং তারই পছন্দ করা বিষয়বস্তুকে কেন্দ্র করে মূলত চিত্রকর্মগুলো চিত্রায়িত হয়েছে। একক মিনিয়েচারের প্রতি গুরুত্বারোপ। আমরা দেখলাম সম্রাট আকবরের সময় অনেকগুলো পাণ্ডুলিপি চিত্রায়িত হয়েছিল, কিন্তু সম্রাট জাহাঙ্গীর পাণ্ডুলিপি যে কল্পকাহিনী এর পরিবর্তে তিনি চাক্ষুষ জীবন্ত ঘটনাকে কেন্দ্র করে একক মিনিয়েচার অঙ্কনের জন্য তিনি গুরুত্ব আরোপ করেন। ফলে সম্রাট জাহাঙ্গীরের সময় মুঘল চিত্রকলা চরম উৎকর্ষ সাধিত হয়েছিল। পারসিক শিল্পীদের প্রভাব হ্রাস। পারসিক শিল্পীরা মূলত তারা কল্পচিত্র এবং কাহিনী অবলম্বনে চিত্রাঙ্কন করেছিলেন, কিন্তু সম্রাট জাহাঙ্গীরের বাস্তবধর্মী, প্রাণবন্ত এবং জীবন্ত চিত্রাঙ্কনের প্রতি আকর্ষণ ছিল বেশি। ফলে পারসিক শিল্পীদের প্রভাব তিনি হ্রাস করেন এবং জীবন্ত চিত্রাঙ্কনের প্রতি তিনি চিত্রকরদের যে নির্দেশ দিয়েছিলেন, ফলে পারসিক শিল্পীদের প্রভাব সেখানে হ্রাস পায়। অসামান্য প্রতিভাধর চিত্রকরবৃন্দ। সম্রাট জাহাঙ্গীরের সময় যে সমস্ত চিত্রকরগুলো ছিলেন তারা ছিলেন অসামান্য প্রতিভার অধিকারী। তারা বাস্তব ঘটনাকে দেখে তারা চিত্র অঙ্কন করেছিলেন, যেমন ওস্তাদ মনসুর, আবুল হাসান, গোবর্ধন, মনোহর প্রমুখ উল্লেখযোগ্য। জীবজগতের প্রতি অসামান্য আকর্ষণ। সম্রাট জাহাঙ্গীর জীবজগতের প্রতি এত আকর্ষণ ছিল এবং অসামান্য দক্ষতা ছিল, তাকে প্রাণিতত্ত্ববিদ হিসেবেও চিহ্নিত করা যায়। কারণ তার সময় তিনি জীবজগৎকে এত পছন্দ করতেন যে তিনি বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন এলাকা থেকে তিনি অনেক জীবজন্তু উপঢৌকন স্বরূপ পেয়েছিলেন। তার মধ্যে কাঠবিড়ালি একটি। তিনি কাঠবিড়ালিকে দেখে যে মন্তব্য করেছিলেন সেটি হচ্ছে, কাঠবিড়ালি যে বাড়িতে থাকে সে বাড়িতে ইঁদুর প্রবেশ করে না। তার এই মন্তব্য থেকে বোঝা যায় যে তিনি জীবজগতের প্রতি কতটা জ্ঞান লাভ করেছিলেন। প্রকৃতির প্রতি গভীর মমত্ববোধের পরিচয়। তিনি শুধু জীবজগৎ নয়, প্রকৃতির যে সৌন্দর্য তিনি অন্তরে ধারণ করেছিলেন এবং গভীর মমত্ববোধের সাথে সেই চিত্রগুলি তুলে ধরার জন্য চিত্রকরদের নির্দেশ দিয়েছিলেন এবং প্রাকৃতিক চিত্রাবলী তাকে মনোমুগ্ধকর করেছিল। বাস্তবধর্মী চিত্রাঙ্কন। তিনি কল্পচিত্রের পরিবর্তে বাস্তবধর্মী জীবন্ত চিত্রাঙ্কনের প্রতি গুরুত্ব আরোপ করেছিলেন এবং চিত্রাঙ্কনের জন্য নির্দেশ দিয়েছিলেন। ফলে চিত্রকরগণ তার নির্দেশের পরিপ্রেক্ষিতে বাস্তবধর্মী চিত্রাঙ্কন করেছিলেন। শিল্পীদের সাথে একাত্মতা প্রকাশ। সম্রাট জাহাঙ্গীর শিল্পীদের সাথে একাত্মতা প্রকাশ করেছিলেন এবং তাদের পৃষ্ঠপোষকতা দান করেছিলেন। ফলে চিত্রকরগণ স্বাধীনভাবে চিত্রকর্ম অঙ্কন করেছিল এবং স্বকীয় বৈশিষ্ট্য সেখানে ধারণ করেছিল। এখানে একটি চিত্র দেখা যাচ্ছে যেটি সম্রাট জাহাঙ্গীরের
এই চিত্র দেখে আমরা সম্রাট জাহাঙ্গীরের আমলের চিত্রকলার যে বৈশিষ্ট্যসমূহ সেগুলো আমরা চিহ্নিত করব। প্রথমে হচ্ছে বাস্তবধর্মী চিত্র। এটি সম্রাট জাহাঙ্গীরের পোশাক, তার হাতে যে বাজ পাখির একটি চিত্র এবং তলোয়ার, তার পোশাক পরিচ্ছদ, পাগড়ি, হ্যালোর ব্যবহার, এগুলো যে সবসময় হতো সেই চিত্রটি বাস্তবধর্মী করে তুলে ধরা হয়েছে। হ্যালো এবং পাগড়ির ভারতীয় পাগড়ি ব্যবহার। সম্রাট জাহাঙ্গীরের মাথায় যে পাগড়িটা রয়েছে সেটি মূলত ভারতীয় পাগড়ি এবং এই হ্যালো কালো এবং হ্যালোর ব্যবহার করা হয়েছে। দাড়িযুক্ত মুখাবয়ব। জাহাঙ্গীরের আমলে অনেক প্রতিকৃতি অঙ্কন করা হয়েছে যেখানে দাড়িযুক্ত মুখ অবয়ব দেখা যায়। সম্রাটের প্রতিকৃতিতে সবসময় আমরা যেটা দেখব হয় তলোয়ার অথবা কবুতর অথবা ফুল, এ ধরনের জিনিস তার হাতে সবসময় শোভা পায়। মানুষ, জীবজন্তু এবং পাখির যে প্রাণবন্ত সেই প্রতিকৃতি অঙ্কনের এখানে বৈশিষ্ট্য। এখানে দুটি চিত্র দেখা যাচ্ছে সম্রাট জাহাঙ্গীরের। সেই দুটি চিত্র থেকে আমরা আরো যে বৈশিষ্ট্যগুলো পাই সেগুলো হচ্ছে সবগুলো চিত্রে বা প্রতিকৃতিতে সম্রাটের মুখের যে আকৃতি তার 0.75 অর্থাৎ 7/5 ভাগ দেখা যেত আর 1 ভাগ দেখা যাচ্ছে না। এই চিত্র দুটিতেও এই বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়। প্রতিকৃতি ছিল পূর্ণ পৃষ্ঠাব্যাপী অর্থাৎ চিত্রের যে অঙ্কন করা হয়েছে চিত্রের পূর্ণ পৃষ্ঠাব্যাপী এই চিত্র অঙ্কন করা হয় এবং চিত্রের চারিদিকে যে হাসিয়া অর্থাৎ বর্ডার অঙ্কন করা হতো। পাতাযুক্ত গাছ এবং ফুলের ব্যবহার। আমরা কিছুক্ষণ আগে আবুল হাসানের একটি প্রাকৃতিক দৃশ্য দেখলাম যেখানে চানার বৃক্ষের পত্রযুক্ত বৃক্ষটি দেখা যাচ্ছে এবং সেখানে ফুলও ব্যবহার করা হয়েছে। উজ্জ্বল গাঢ় রঙের ব্যবহার। উজ্জ্বল গাঢ় রং বলতে আমরা মুঘল প্রতিকৃতিতে যে রংগুলো দেখবো সেটা হচ্ছে সাদা, সোনালী এবং কালো। এখানেও এর ব্যতিক্রম নয়। এই যে সোনালী হ্যালো ব্যবহার করা হয়েছে, পাগড়িতে সোনালী রং, হলুদ রং ব্যবহার করা হয়েছে, এখানে সাদা পোশাক দেখানো হয়েছে, এখানেও তাই। হাতে বাজ পাখি, পাগড়ি এবং সাদা পোশাকে আচ্ছাদিত সম্রাট জাহাঙ্গীরের একটি প্রতিকৃতি আমরা দেখছি। তাহলে সহজেই অনুমেয় যে সম্রাট জাহাঙ্গীরের সময় উজ্জ্বল রঙের গাঢ় রঙের ব্যবহার হয়েছে, তার মধ্যে সাদা, কালো এবং সোনালী রংটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয়েছে। এরপর আমরা আসি আঞ্চলিক চিত্রকলা হিসেবে গুজরাট চিত্রকলার সংক্ষিপ্ত পরিচয়। এটি ভারতের দক্ষিণ পূর্ব অঞ্চলের বাংলা ও বিহার এই অঞ্চল নিয়ে মূলত গুজরাট সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় এবং গুজরাটের বৌদ্ধ ধর্মাবলম্বী যারা পাল সম্রাটগণ ছিলেন তাদেরই পৃষ্ঠপোষকতায় গুজরাট চিত্রকলা প্রতিষ্ঠিত হয়েছিল। জৈন ধর্ম অবলম্বী চিত্রকরগণ এখানে চিত্রাঙ্কন করেছেন। মূলত জৈন ধর্মের কাহিনীকে বিষয়বস্তু হিসেবে তারা চিত্রায়ন করেছিলেন। 1060 সালে তালপাতার উপর চিত্রিত প্রাচীনতম জৈন পাণ্ডুলিপি পাওয়া যায়। এখানে এই চিত্রশালার উদ্ভব ঘটে মূলত এই 1060 সালে তালপাতায় প্রাচীনতম জৈন ধর্মের যে পাণ্ডুলিপি সেখান থেকে, এবং এখানে ব্যবসায়িক এবং জাহাজ নির্মাতারা এতে অংশগ্রহণ করে। সেখানে লাল, হলুদ, সোনালী, কালো এবং সাদা রঙের ব্যবহার দেখা যায়। এই চিত্রকর্মের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে সেখানে উদ্গত চোখ এবং খোদাই করা হয় বা দেখানোর চেষ্টা করা হয়। এই উদ্গত চোখ দেখানোর মাধ্যমে এই রীতির প্রচলন হয়েছিল, যেটা এখনো আমরা মূর্তি পূজারীর চোখের যে মূর্তির চোখ সেটিতেও আমরা এই গুজরাটি উদ্গত চোখ দেখতে পাই। গুজরাটি চিত্রসমূহের মধ্যে দেখা যায় যে কয়েকটি চিত্র এখানে চিত্রিত হয়েছে, সেগুলো এখন আমরা আলোচনা করব। তবে এই চিত্রকর্মগুলো তালপাতার উপর চিত্রিত হয় বলে তালপাতাগুলো একের পর এক সাজিয়ে 2 ইঞ্চি পুরু করে গেঁথে কাঠের পাটায় আবদ্ধ করে রাখা হতো।
চিত্রকর্মের মধ্যে প্রথমত হচ্ছে কল্পসূত্র। এটি কল্পসূত্রের গল্প অবলম্বনে এটি চিত্রায়িত হয় এবং প্রধান প্রফেট মহাবীর সহ 23 জন বীরের এখানে মিনিয়েচার রয়েছে। এটি 1237 সালে চিত্রিত হয়েছে বলে অনুমান করা হয়। এই চিত্রকর্মের একটি বৈশিষ্ট্য হচ্ছে তালপাতার পরিবর্তে তুলট কাগজে এই চিত্রকর্মটি চিত্রিত হয়। এরপর আসি কালিকাচার্য কথা। এই কালিকাচার্য কথা চিত্রকর্মটি ধর্মশাস্ত্র বিষয়ক একটি পাণ্ডুলিপি। এই ধর্মশাস্ত্র বিষয়ক পাণ্ডুলিপি হলেও এটি মূলত কবিতা সম্বলিত একটি পুঁথি। এই পুঁথিতে মূলত সাধু কালিকার জীবন কাহিনী অবলম্বনে রচিত হয়। এরপর আসি বসন্ত বিলাস, পঞ্চদশ শতকে লিখিত একটি কাব্য। এটি মূলত ধর্মীয় কোনো কাব্যগ্রন্থ নয়, বরং এটি প্রেম কাহিনী প্রাধান্য পেয়েছে এবং প্রেম কাহিনী অবলম্বনে এই বসন্ত বিলাস রচিত হয়। এতে ৭৯টি মিনিয়েচার রয়েছে এবং যা পরবর্তীতে বিখ্যাত হয়েছিল। তাহলে এগুলো হচ্ছে গুজরাটের প্রাচীনতম। তাহলে মুসলমানদের সংস্পর্শে কখন এসেছিল? গুজরাটি চিত্রে মুসলিম প্রভাব এসেছিল মূলত 1297 সালে। আগ পর্যন্ত কেন্দ্রের সাথে এর তেমন কোনো যোগাযোগ ছিল না। 1411 সালে সুলতান আহমদ শাহ ক্ষমতায় এলে শিল্পীদের বিভিন্ন স্থান থেকে এই গুজরাটে আনেন এবং মুসলিম চিত্রের আয়তায় এসে যায় এবং এখানে মুসলিম প্রভাব পরিলক্ষিত হয়। মুসলিম প্রভাব হিসেবে এখানে গুজরাটি চিত্রকর্মে রেখার ব্যবহার, দ্বিমাত্রিকতা এবং নকশিধর্মী চিত্রাঙ্কন, লাল রঙের পরিবর্তে ফিরোজা রং এবং চিত্রকর্মে হাসিয়া বা বর্ডার ব্যবহার করা হতো। এবার আমরা আসি আলোচনার সর্বশেষ যে টপিক, সেটি হচ্ছে মুঘল চিত্রকলার অবক্ষয়ের কারণসমূহ। সম্রাট হুমায়ুনের হাত ধরে পারসিক শিল্পীদের সহায়তায় যে মুঘল চিত্রকলার সূচনা হয়েছিল, আকবরের সময় তা উন্নতি লাভ করে এবং সম্রাট জাহাঙ্গীরের সময় তা উৎকর্ষের চরম সীমায় পৌঁছে যায়। তার পরবর্তীতে এত দ্রুত কিভাবে মুঘল চিত্রকলার অবক্ষয় শুরু হলো? কারণ মুঘল চিত্রকলার অবক্ষয়ের কারণ হিসেবে যেটি চিহ্নিত করা যায়, প্রথমে হচ্ছে রাজকীয় পৃষ্ঠপোষকতার অভাব। আমরা ইতিহাস পর্যালোচনা করে দেখতে পাই, সম্রাট জাহাঙ্গীরের মৃত্যুর পর যখন সম্রাট শাহজাহান ক্ষমতায় এসেছিলেন, তিনি চিত্রকলার বাদ দিয়ে তিনি স্থাপত্যকলার উপর বেশি নজর দিয়েছিলেন এবং স্থাপত্যকলার চরম উৎকর্ষ সাধিত হয়েছিল। তাকে স্থাপত্য কর্মের কিং অফ বিল্ডার্স বলা হয়ে থাকে। তার সময় চিত্রকলার চরম উৎকর্ষ সাধিত হয়। সেখানে দেখা যায় যে সম্রাট শাহজাহান তাজমহল, দিল্লির জামে মসজিদ, দেওয়ানি খাস, দেওয়ানি আম, শালিমার উদ্যান, ময়ূর সিংহাসন এ ধরনের বিখ্যাত স্থাপত্যকর্ম স্থাপন করেছিলেন। ফলে তিনি চিত্রকলার প্রতি তেমন একটা নজর দিতে পারেননি। ফলে মুঘল চিত্রকলার অবক্ষয়ের যুগ শুরু হয়। মাত্রা অতিরিক্ত উজ্জ্বল রঙের ব্যবহার। পরবর্তী শাসকদের অবহেলার কারণে চিত্রকরগণ অতিরিক্ত রং ব্যবহার করে স্বকীয় যে বৈশিষ্ট্য মুঘল চিত্রকলার সেটি হারিয়ে যায়। ফলে মুঘল চিত্রকলার অবক্ষয়ের সূচনা হয়। চিত্রকলার প্রতি আওরঙ্গজেবের বৈরী মনোভাব। সম্রাট শাহজাহান স্থাপত্যকর্মের প্রতি নজর দিতে গিয়ে চিত্রকলার প্রতি তিনি অবহেলা করেছেন, তেমনি ধার্মিক আওরঙ্গজেব ইসলামী শরীয়তের বিধান অনুসারে তিনি চিত্রকলার প্রতি বৈরী মনোভাব পোষণ করেছিলেন। ফলে চিত্রকলার প্রতি তার অবহেলার কারণে মুঘল চিত্রকলা ধ্বংস সাধিত হয়।
চিত্রকলায় প্রাদেশিক রীতির উদ্ভব। মুঘল চিত্রকলার যখন কেন্দ্রীয় শাসকদের অবহেলা দেখা যায় তখন প্রাদেশিক রীতি এখানে বা প্রাদেশিক শাসনকর্তারা চিত্রকলার দেখভাল করেন, ফলে প্রাদেশিক রীতি এখানে অনুপ্রবেশ ঘটে। ফলে মুঘল চিত্রকলার যে আসল বৈশিষ্ট্য সেটি হারিয়ে যায়। মুঘল চিত্রকলায় ইউরোপীয় প্রভাব। তৎকালীন সময়ে আবুল হাসান নামে একজন প্রশিক্ষিত ইউরোপীয় যে চিত্রকর ছিলেন, তিনি পারস্যের চিত্রকলায় চিত্রকর্ম চিত্রায়ন করতেন, কিন্তু তার এই ইউরোপীয় প্রভাব বা রীতিকৌশল প্রয়োগ করার জন্য পারসিক শাসকরা তাকে তাড়িয়ে দেন। তখন তিনি মুঘল চিত্রকলায় এসে আশ্রয় নেন এবং মুঘল চিত্রকলায় ইউরোপীয় প্রভাব প্রয়োগ করেন। ফলে এই মুঘল চিত্রকলায় ইউরোপীয় প্রভাব অনুপ্রবেশ করার ফলে দেখা যাচ্ছে যে মুঘল চিত্রকলার স্বকীয় এবং স্বতন্ত্র যে বৈশিষ্ট্য সেটি হারিয়ে যায় এবং মুঘল চিত্রকলার অবক্ষয়ের শেষ ধাপে পৌঁছায়। তো সুপ্রিয় শিক্ষার্থী, এছাড়াও আমি যা আলোচনা করলাম তারপরেও কোনো বিষয়ে আরো গভীরভাবে জানতে এবং জ্ঞান লাভ করার জন্য আমরা যে গ্রন্থগুলির সহায়তা নিব সেগুলো হচ্ছে A.K.M. ইয়াকুব আলী, মুসলিম স্থাপত্য ও শিল্পকলা, A.B.M. হোসেন, আরব স্থাপত্য, অধ্যাপক ডক্টর সৈয়দ মাহমুদুল হাসান, মুসলিম শিল্পকলা ও স্থাপত্য, প্রফেসর মোহাম্মদ আব্দুল করিম ও ডক্টর মোহাম্মদ আবুল কালাম, মুসলিম স্থাপত্য ও প্রত্নতত্ত্বের বিকাশ, অ্যান্ডি গোগার্ডের দ্য আর্ট অফ ইরান, লন্ডন, জর্জ অ্যালেন এবং আনউইন লিমিটেড কর্তৃক প্রকাশিত 1965 সালের যে গ্রন্থটি, এটিরও আমরা সহায়তা নিতে পারি। তো সুপ্রিয়া শিক্ষার্থী, আজকের এই আলোচনা এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।